স্ট্র্যাটেজি কি কই এখানে তো দেখাইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আমরা সকলেই ভালো আছি। তো আপনাদের সাথে আবার অনেকদিন পর দেখা। আমাদের তৃতীয় অধ্যায়ের পার্ট 1 ক্লাসটা ডিলিট হয়ে গেছিল, সো অনেকেই রিকোয়েস্ট করছে যে ভাইয়া এই ক্লাসটা আবার না হোক। সো আজকে আমরা এই পার্ট 1 ক্লাস, তৃতীয় অধ্যায়ের পার্ট 1টা তোমাদের অনুরোধে স্টার্ট করতে যাইতেছি। ওকে ওকে, ঠিক আছে। ওকে, আমরা একটু দ্রুত জয়েন হয়ে নিই। আর চেনা পরিচিত বন্ধু যারা এই গ্রুপে অ্যাড আছে তাদেরকে একটু মেনশন দিয়ে নিই। আমরা ক্লাসটা খুব দ্রুত স্টার্ট করব। ওকে, আমরা একটু দ্রুত জয়েন হয়ে নিই। আর চেনা পরিচিত বন্ধু যারা এই গ্রুপে অ্যাড আছে তাদেরকে একটু মেনশন দিই। আমরা ক্লাসটা খুব দ্রুত স্টার্ট করব। তো দেখো, আমি শুরু করে দিতেছি। বাকিরা যারা এখনো জয়েন হয়ে নেই পরে জয়েন হয়ে নেবে, নাহলে রেকর্ড দেখে নেবে। সো লেটস স্টার্ট। দেখো, তৃতীয় অধ্যায়টার নাম ছিল আমাদের ভাইয়া গতি ও গতির সমীকরণ। তো আমরা অলরেডি এই বেসিকগুলো 9-10-এ অনেকবার পড়ে আছি। সো এইখানে আমি শুরুতে বেসিকগুলো আলোচনা করছিলাম, এরপর ক্লাসটা ডিলিট হয়ে গেছিলো। সো এখন অত ইন ডিটেলস আর আলোচনা করবো না, জাস্ট যেতটুকু দরকার আমাদের এক্সামে ঠিক ততটুকুই এখন আলোচনা করবো। দেখো, শুরুতে আমাদেরকে গতি সম্পর্কে জানতে হবে যে গতি জিনিসটা কি। গতির ইংরেজি নাম হচ্ছে মোশন। গতি বা মোশন জিনিসটা কি? সময়ের সাপেক্ষে একটা বস্তুর অবস্থার পরিবর্তন হলে ওই বস্তুটাকে আমরা গতিশীল বলি। যেমন ধরো দেখো আমি এখন এখানে আছি, তুমি যদি সময় এখন দেখা শুরু করো ঘড়ির দিকে, দেখো 2 সেকেন্ড পর কিন্তু আমি এখানে নেই, 3 সেকেন্ড পর কিন্তু আমি এখানে নেই। দেখো, সময়ের সাপেক্ষে কিন্তু আমার অবস্থার পরিবর্তন হয়েছে। আগে ছিলাম এখানে, এখন আসছে এখানে। তো এই যে আমার সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তন হচ্ছে, এই আমার সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তন হওয়া মানে আমি গতিশীল। তো এই গতিশীল বস্তুর সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তন হওয়ার হইতেছে গতি। তাহলে গতি জিনিসটা কি? একটা গতিশীল বস্তুর সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তন, এইটাই জিনিসটাই হচ্ছে আমাদের গতি। সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তন হওয়াটাই হচ্ছে গতি। এগুলো ডেফিনিশন আমি লিখে দিতেছি না, এগুলো হচ্ছে তোমরা বইয়ে দেওয়া আছে, এখান থেকে দেখে নিও। এরপর আমরা স্থিতি জিনিসটা সম্পর্কে জানবো যে স্থিতিটা কি। স্থিতিটা কি? স্থিতি হচ্ছে যে সময়ের সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন না হওয়াকে স্থিতি বলে। ধরো আমি এখন এখানে আছি, তুমি ঘড়ির দিকে তাকাইতেছো, 1 সেকেন্ড পরেও আমি এখানে, 2 সেকেন্ড পরেও এখানে, 3 সেকেন্ড পরেও এখানে আমি, 4 সেকেন্ড পরেও এখানে আমি, যত সময় যাইতেছে বাট আমার অবস্থার পরিবর্তন হচ্ছে না। তো এই যে সময়ের সাপেক্ষে একটা বস্তুর অবস্থার পরিবর্তন না হওয়া মানে ওই বস্তুটা স্থিতিশীল। আর একটা বস্তু, স্থিতিশীল বস্তুর এই যে সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তন না হওয়ার যে ব্যাপারটা, এটাকে বলা হইতেছে স্থিতি বা এটাকে ইংরেজিতে স্ট্যাটিক্স বলা হয়। সো আই হোপ গতি আর স্থিতি এই জিনিসটার কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার। এখন এগুলার ক্লাসিফিকেশন ভাইয়া আমাদের আসে না, এগুলার ক্লাসিফিকেশন সাধারণত এগুলো আসে না। জাস্ট আমাদের মেইন টপিক্সের দিকে আমরা এখন একটু ফোকাস করব। এরপর আমরা একটু ভাইয়া দূরত্ব এবং সরণ সম্পর্কে জেনে আসি। এই দুটা কিন্তু আমাদের একটু কাজে দিবে একটু পরে। দূরত্বটা কি? একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক পথকে দূরত্ব বলে। ধরো এই পয়েন্টটার নাম দিলাম এ পয়েন্ট। এই পয়েন্ট থেকে আমি যাত্রা শুরু করছি, বি পয়েন্টে পৌঁছেছি 3 কিলোমিটার। আবার বি পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সি পয়েন্টে পৌঁছাইছি, এখানে যাত্রা করছি ধরো 4 কিলোমিটার। তাহলে আমি যদি বলি যে আমার এখানে দূরত্ব কত, একটু আগে বলছি যে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী পথ, টোটাল বা মধ্যবর্তী যে পথটা আছে ওইটাকে বলা হয় দূরত্ব। তাহলে এখানে আমাদের দূরত্ব হচ্ছে 3 + 4। এই যে আদি অবস্থান শেষ অবস্থানের টোটাল মধ্যবর্তী পথ 3 এবং 4 যোগ করলে হয় 7। তো এইটাই হচ্ছে আমাদের এখানে আমাদের দূরত্বর মান। তো এই দূরত্বটাকে কিন্তু ভাইয়া ডি দ্বারা ডিনোট করা হয় বা প্রকাশ করা হয়। দূরত্বটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমাদের দূরত্বর মান 3 + 4 হচ্ছে 7 মিটার। দূরত্বের একক ভাই হচ্ছে মিটার। অন্যান্য একক আছে, সিজিএস একক আছে, এফপিএস একক আছে, বাট আমাদের ওগুলো জানার দরকার নেই। আমাদের এসআই বা এমকেএস একক জানলেই হবে।
এতটুকুই আমাদের কোশ্চেনে আসে। তো দূরত্বের একক হচ্ছে ভাইয়া মিটার, এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। এরপর এই দূরত্বটাকে ভাইয়া ডি দ্বারা প্রকাশ করা, এটা তো বললাম। আর দূরত্বের একটা মাত্রা আছে ভাইয়া, এই মাত্রাগুলো কিন্তু আসে, যে দূরত্বের মাত্রা কি, সরণের মাত্রা কি, এগুলো কিন্তু কোশ্চেনে আসে। তো এই দূরত্বের মাত্রা হচ্ছে ভাইয়া ক্যাপিটাল এল। আমি লিখে দিই যে একক, দূরত্বের একক হচ্ছে মিটার, যেটাকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়, আর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল, এল মিনস লেন্থ, লেন্থ, লেন্থ মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের ইংরেজি নাম হচ্ছে লেন্থ। ওইখান থেকে ক্যাপিটাল লেটারটা দ্বারা দূরত্বটাকে প্রকাশ করা হইতেছে। সো আই হোপ দূরত্বের কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা একটু সরণের দিকে ফোকাস করি, যে সরণ জিনিসটা কি। সরণ হচ্ছে ভাইয়া কোন একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক পথটাকে সরণ বলে। নিলয় কুমার শাহ বলছে কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? সরণ হচ্ছে একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক পথ, ওইটাই হচ্ছে সরণ। তো এই যে আমি এখান থেকে যাত্রা শুরু করছি এ পয়েন্ট থেকে এবং যাত্রা শেষ করছি সি পয়েন্টে, আমার মধ্যবর্তী সরলরৈখিক পথ কোনটা? আদি অবস্থান, সরণে বলছি যে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক পথ, এইটাই হচ্ছে আমাদের এখানে ভাইয়া সরণ। এই সরণ, এখানে সরণের মানটা আমরা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে বের করতে পারবো। 3, 4, এটা অবশ্যই মাস্ট বি 5 হবে। এই সরণকে ভাইয়া এস দ্বারা ডিনোট করা হয় বা প্রকাশ করা হয়। এই সরণের মাত্রা, একক এবং মাত্রা, সরণ এর একক হচ্ছে ভাইয়া মিটার, সরণের মাত্রাও হচ্ছে ভাইয়া ক্যাপিটাল এল। কারণ সরণও তো এক প্রকার দৈর্ঘ্য, দেখো সরণও তো এক প্রকার দৈর্ঘ্য, এতটুকু দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রাটাকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করে, দৈর্ঘ্যের একক মিটার। সো দ্যাটস ওয়াই সরণেরও মাত্রা এবং একক সেম। তো এটা আমরা কিভাবে বের করছি? পিথাগোরাসের সাহায্যে। তোমরা এইভাবে বের করবা, যে পিথাগোরাসের সাহায্যে বের করে দেখবা যে এটা সরণের মানটা অবশ্যই 5 একক হবে বা 5 মিটার হবে। এটা হচ্ছে আমাদের সরণ। তাহলে দূরত্ব এবং সরণের কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার। আমি কিন্তু ইন ডিটেলস আলোচনা করতেছি না, কারণ এগুলো আমি অনেকবার তোমাদের বলছি, এই ক্লাসটা একবার নিয়েছিলাম। সো ওইখানে কিন্তু বিস্তারিত আলোচনা করছি, এখানে আর বিস্তারিত অত আলোচনা করব না। এবং এগুলো আমরা ক্লাস এসএসসিতে পড়ে আসছি, অনেকবার পড়ে আসছি। সো দূরত্ব এবং সরণের কনসেপ্ট আমাদের কাছে আশা করি ক্লিয়ার। আমি একটু মুছে দিতেছি, মুছে দিয়ে আমাদের বেগ সম্পর্কে একটু জানতে হবে, ত্বরণ সম্পর্কে জানতে হবে। এরপর এই পার্ট 1-এর মধ্যে আমি দুটো প্রমাণ করেছিলাম, দুটো ইম্পর্টেন্ট ছিল, ওই প্রমাণ দুটো করাবো, করার পর শেষ করে দেবো আজকে লেকচার। দেখো এবার আমরা একটু বেগ সম্পর্কে জানি, যে বেগ জিনিসটা কি। বেগ হচ্ছে সরণের হারকে বেগ বলে, সহজ কথায় সরণের হারকে বেগ বলে। হার ফিজিক্সের হার যেখানে দেখবা সেখানে সময় দ্বারা ভাগ দিবা। এই বেগকে ভাইয়া ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগ ভি ইকুয়াল টু সরণের হার, সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, হার বললে সময় দ্বারা ভাগ, ওটাকে সময় দ্বারা ভাগ দিবা। তো এই হচ্ছে আমাদের বেগ নির্ণয়ের রাশি, যে বেগ ভি ইকুয়াল টু এস ভাগ টি, সরণ ভাগ সময়। তো দেখো বেগের এককটা কি হবে, এগুলা কিন্তু কোশ্চেনে আসে ক বিভাগে, যে বেগের একক কি বা বেগের মাত্রা সমীকরণ কোনটি। দেখো সরণের একক কি ভাইয়া মিটার, সময়ের একক কি সেকেন্ড। তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেট করি তাহলে কি দাঁড়াইতেছে মিটার পার সেকেন্ড অথবা মিটার সেকেন্ড ইনভার্স। এইটা হচ্ছে আমাদের বেগের একক, এইটা হচ্ছে আমাদের বেগের একক বা ইউনিট। এখন বেগের মাত্রা সমীকরণ কোনটি, এগুলো কিন্তু, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট ফর অতি সংক্ষিপ্তর জন্য, ক বিভাগের জন্য। এখন বেগের মাত্রা সমীকরণ কোনটা, এটা আমাদেরকে প্রতিপাদন বা বের করতে হবে। বেগের মাত্রা সমীকরণ কোনটা? দেখো সরণের মাত্রা সমীকরণ কি ভাই? সরণের মাত্রা কি একটু আগে আমরা দেখে এসেছি, যে সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। আর সময়ের মাত্রা কি ভাইয়া? ক্যাপিটাল টি, যে সময়, টাইম, সময়ের ইংরেজি নাম হচ্ছে টাইম। ওইখান থেকে ক্যাপিটাল লেটার টি দ্বারা এই সময়টাকে ডিনোট করা হয়। সো এই হচ্ছে আমাদের বেগের মাত্রা এল টি, এল ভাগ টি, অথবা এটাকে আমরা লিখতে পারি যে এল টি ইনভার্স। এটা হচ্ছে আমাদের সেই বেগের মাত্রা। সো বেগের একক, মাত্রা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এক্সামে আসে। এখন বেগ কত প্রকার, বেগের আরও ক্লাসিফিকেশন আছে, এগুলো কিন্তু আমি ইন ডিটেলস বলতেছি না, কারণ এগুলো এক্সামে আসে না, আর আমাদের এগুলো পড়া লাগবে না, বেকার অযথা পড়া হবে। খালি এই একক এবং মাত্রা সমীকরণ এগুলো ক বিভাগে আসে, এই জন্য এটা একটু পড়াইতেছি।
এগুলো আমাকে বোরিং লাগে এগুলো পড়াইতে, কারণ এগুলা অনেকবার আমরা পড়েছি 9-10-এ। সো এবার আমরা একটু ত্বরণ সম্পর্কে জেনে আসি যে ত্বরণ জিনিসটা কি। ত্বরণ হচ্ছে যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ কি? বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর ত্বরণকে এই দ্বারা ডিনোট করা হয়, এই দ্বারা প্রকাশ করা হয়, একে এ দ্বারা প্রকাশ করা হয়। এ অথবা এফ তোমার মন যা চায়। তো ত্বরণ কি? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ধরো এইখান থেকে একটা গাড়ি যাত্রা শুরু করছে ইউ আদি বেগে, সে টি সময় পর এইখানে পৌঁছাইছে, পৌঁছার ফলে ভি বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে তার বেগ বৃদ্ধি কতটুকু পাইছে, বেগ বৃদ্ধি কতটুকু পাইছে সেটা কিভাবে বের করব? শেষ বেগ থেকে আদি বেগটা বাদ দিলে আমরা বেগ বৃদ্ধির পরিমাণ পেয়ে যাব। তাহলে বেগ বৃদ্ধি কতটুকু হলো, বেগ বৃদ্ধি কতটুকু পাইলো, শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিলে আমরা বেগ বৃদ্ধি পাবো। সো ত্বরণ কি বলতেছে? বেগ বৃদ্ধির হার। ফিজিক্সে হার বললে সময় দ্বারা ভাগ। তো এই যে বেগ বৃদ্ধির হারকে বলা হইতেছে আমাদের ভাইয়া ত্বরণ, যেটাকে এই দ্বারা ডিনোট করা হয়। তাহলে ত্বরণ এই সমান কি দাঁড়াইলো? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এখন ত্বরণের একক কি? ত্বরণের একক কি? দেখো উপরে আছে বেগ, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগের একক কি? একটু আগে পড়েছি যে মিটার পার সেকেন্ড অথবা মিটার সেকেন্ড ইনভার্স। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেট করো, মিটার সেকেন্ড ইনভার্স 2 অথবা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ত্বরণের একক বা ইউনিট। এইটা কিন্তু আমাদের ক বিভাগের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, যে ক বিভাগের জন্য এরকম কোশ্চেন এসে থাকে। এখন বেগের মাত্রা, ত্বরণের মাত্রা সমীকরণ কি হবে? ত্বরণের মাত্রার সমীকরণ কি হবে? একটু আগে পরে এসেছি যে বেগের মাত্রা সমীকরণটা হচ্ছে এল টি ইনভার্স ডিভাইড বাই সময়। সময়ের মাত্রা সমীকরণটা কি ভাইয়া? সময়ের মাত্রা সমীকরণটা হচ্ছে টি। তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেট করো, তাহলে এল টি ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের মাত্রা, ত্বরণের মাত্রা, এটা হচ্ছে আমাদের ত্বরণের একক। সো এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের আসতে পারে যে মাত্রা সমীকরণ, বেগের মাত্রা সমীকরণ কোনটি লেখো, তোমাদেরকে কোশ্চেনে বলবে। ত্বরণের মাত্রা সমীকরণ কোনটা লেখো, আবার এদের ইউনিট কি লেখো। এগুলো কিন্তু কোশ্চেনের জন্য একটু ইম্পর্টেন্ট, ক বিভাগের কোশ্চেনের জন্য। সো আই হোপ আমাদের এতটুকু বেসিক ক্লিয়ার হয়েছে। আমরা এবার এই অধ্যায়ের যে আমি তোমাদের দুইটা প্রমাণ করাইছিলাম, গতির সমীকরণের যে দুইটা প্রমাণ করাইছিলাম, ওই দুইটা প্রমাণ করে শেষ করে দেব। কারণ ওই দুইটা প্রমাণ হচ্ছে খ বিভাগের জন্য একটু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তো আমরা গতির সমীকরণ পরে আসছি 4টা। গতির সমীকরণ, বিজ্ঞানী স্যার আইজ্যাক আইনস্টাইন তিনি গতির সমীকরণ, আমাদেরকে কয়েকটা গতির সমীকরণ দিয়ে গেছে, 4টা গতির সমীকরণ। সেই গতির সমীকরণগুলো সম্পর্কে জানবো। গতির সমীকরণটা কি? বিজ্ঞানী আইনস্টাইন বেগ, ত্বরণ, সরণ, সময় এগুলোর মধ্যে সম্পর্ক কিছু সূত্রের মাধ্যমে স্থাপন করেছেন। ওই সূত্র বা সমীকরণগুলোকে বলা হইতেছে গতির সমীকরণ। তো এখন আমরা এই গতির সমীকরণগুলো সম্পর্কে জানবো। গতির সমীকরণ হচ্ছে ভাইয়া 4টা। 1 নম্বর সমীকরণটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2 নম্বরটা হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। 3 নম্বর সূত্রটা হচ্ছে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অ্যান্ড দেন 4 নম্বরটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তোমার কি আসো? তো কমেন্ট করো তো। 3 জন মাত্র, তো কমেন্ট করো। তো চলো আমরা একটু প্রতিবেদনের দিকে ফোকাস করি। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা প্রমাণ। এগুলো হচ্ছে খ বিভাগের কোশ্চেন, এগুলো খ বিভাগে এসে থাকে। সো এই দুইটা প্রমাণের দিকে আমাদের একটু ফোকাস রাখতে হবে। তো আমরা চলো এখন এই দুইটা প্রমাণ করব। নিচে কি দেখা যায়? আসি স্যার, থ্যাংক ইউ। ওকে, আমরা একটু সাইডে এখন প্রমাণগুলো করি।
দেখো আমরা সর্বপ্রথম এই গতির তৃতীয় সমীকরণটা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এটা প্রতিপাদন করব। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এটা আমরা প্রমাণ করব। সো এই সমীকরণটা প্রমাণ করার জন্য আমি ভাইয়া গতির 2 নম্বর সমীকরণটা নিতেছি, যে গতির দ্বিতীয় সমীকরণ হতে এমন কথা হইতে পারে যে ভাইয়া এই সমীকরণটা প্রতিপাদন করার জন্য আপনি কেন গতির দ্বিতীয় সমীকরণটা নিলেন? এতগুলা সমীকরণ থাকতে 4টার মধ্যে আপনি কেন ওইটাকে বেছে নিলেন? বাকিগুলো কি দোষ করলো? এখন ওইটা কি দোষ, বাকিগুলো কি দোষ করলো একটু বলতেছি যে কেন ওগুলোকে আমরা নিলাম না। দেখো এই যে আমরা যেটা প্রমাণ করব এর বাম পাশে এস আছে, 2 নম্বর সমীকরণেরও বাম পাশে এস আছে, বাকিগুলোর ক্ষেত্রে দেখো তো বাম পাশে কি এস আছে? নাই। সো দ্যাটস ওয়াই এই জন্য আমরা একটা নিছি, এইটা একটা কেস আছে। আবার দেখো এখানে আমাদেরকে ইউ প্রমাণ করতে হবে, এখানে ইউ আছে, এইখানে আমাদের ভাইয়া হাফ লাগবে, এই যে 2টা ভাগ অবস্থায় আছে মানে হাফ আকারে আছে, টি লাগবে, এখানেও টি আছে, মানে মোটামুটি এই সূত্রটা বা সমীকরণটা দেখতে এর মতো। সো দ্যাটস ওয়াই আমরা এই সমীকরণটাকে বেছে নিছি এই সমীকরণটা প্রতিপাদনের জন্য। এখন কথা দিতে পারে ভাই এখানে যে ভি আছে, ভিটাকে আমরা সরাই দিতে পারি, আমরা একটা সূত্র অ্যাপ্লাই করলে, শেষ বেগের সূত্র অ্যাপ্লাই করলে ভিটা সরে যাবে, জাস্ট আমাদের প্রতিপাদন হয়ে যাবে। দেখো কিভাবে সরাইতেছি, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি, শেষ বেগ নির্ণয় করার ফর্মুলা কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, জাস্ট আমরা ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব, ইউ প্লাস এটি ডিভাইড বাই 2 ইন্টু টি। এখন দেখো ইউ আর ইউ, 2টা ইউ, একটা ইউ আর একটা ইউ, 2টা ইউ প্লাস এ টি ডিভাইডেড বাই 2 ইন্টু থাকতেছে টি। এখন আমরা এই 2টা জাস্ট সেপারেট করে দেবো, এ এবং এর এই 2টার মধ্যে সেপারেট করে দেবো, ভাগ করে দেবো। এস ইজ ইকুয়াল টু তাহলে কি দাঁড়ায় দিছে 2u ডিভাইডেড বাই 2 প্লাস এ টি ডিভাইডেড বাই 2, আর এর সাথে আমাদের গুণ আছে টি। দেখো তো ওই উপরে 2 নিচে একটু কাটাকাটি করা যায় না? অবশ্যই। তাহলে থাকতেছে কি ইউ প্লাস এখানে এ টি হাফ এটি থাকতেছে, আর পরে থাকতেছে টি গুণ অবস্থা। এখন টিটাকে এটাকে গুণ করে দিলেই তো আমাদের প্রতিপাদন হয়ে যাইতেছে। দেখো এই টি এর সাথে ইউ এর সাথে টি গুণ অবস্থায় গুণ আছে, তাহলে গুণ করে দাও, প্লাস হাফ এ টি এর সাথে টি গুণ আছে, তাহলে গুণ করে দিলে দেওয়া হইতেছে টি স্কোয়ার, টি আর টি গুণ করে দিলে টি স্কোয়ার। এই যে আমাদের সমীকরণ প্রমাণিত হয়ে গেছে। তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে খ বিভাগের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই জাতীয় কোশ্চেনগুলো খ বিভাগে আসে। তো এটা আমরা বুঝছি কিনা বলো তো? এটা যদি বুঝে থাকি তাহলে একটু মুছে দিতেছি, পরের সমীকরণটা প্রতিপাদন করে দেই। ওকে, এটা মুছে দিই, পরেরটার দিকে ফোকাস করি। এবার আমরা এই 4 নম্বর সমীকরণটা প্রতিপাদন করব। 4 নম্বর সমীকরণটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটা প্রমাণ করব। তো এই সমীকরণটা আমরা প্রমাণ বা প্রতিপাদনের জন্য ভাইয়া গতির প্রথম সূত্রের সাহায্য নিব। লিখব যে গতির প্রথম সূত্র হতে গতির প্রথম সূত্রটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এমন কথা হইতে পারে ভাইয়া এই সূত্রটা প্রমাণ করার জন্য গতির প্রথম সূত্রটাকে কেন বেছে নিলেন? বাকিগুলো কি দোষ করছে? বাকিগুলো নেওয়া হয়নি কেন? তার কারণটা হচ্ছে দেখো আমাদের প্রমাণে বাম পাশে চাইছে ভাইয়া, সরি ডান পাশে, আমার বাম পাশে চাইছে ভাইয়া ভি, এখানেও বাম পাশে ভি আছে প্রথম সমীকরণে, চাইছে ইউ, দেখো এখানেও ইউ আছে, ডান পাশে ইউ চাইছে, ইউ আছে, এখানে এ চাইছে, দেখো এখানেও এ আছে, এইখানে তো ভাইয়া এস চাইছে, এখানে টি আছে, জাস্ট এইটাকে সরাইলে আমাদের এই সমীকরণটা প্রতিপাদন হয়ে যাবে।
সো দ্যাটস ওয়াই আমরা এই সমীকরণটা নিছি। বাকিগুলোর ক্ষেত্রে দেখো বাম পাশে কি ভি আছে, কোনোটারও তো ভি নাই। এই দ্বিতীয় সমীকরণটা দেখো, এইটা হচ্ছে চতুর্থ সমীকরণ প্রতিপাদনের জন্য প্রথম সূত্র নিয়েছি, কারণ চতুর্থ সমীকরণের বাম পাশে ভি আছে, প্রথমেরও বাম পাশে ভি আছে, বাকিগুলো নাই। এটার চতুর্থটার ডান পাশে ইউ আছে, প্রথমটারও ডান পাশে ইউ আছে, বাকিগুলো নাই। সো দ্যাটস ওয়াই আমি এই জন্য এই সমীকরণটাকে বেছে নিছি, প্রথম সমীকরণটাকে। এখন দেখো আমাকে প্রমাণে স্কোয়ার যুক্ত পদ লাগবে, বাট এখানে তো কোনো স্কোয়ার যুক্ত পদ নাই, তাহলে কি করতে হবে? অবশ্যই বর্গ করতে হবে, বর্গ করলেই তো স্কোয়ার যুক্ত পদ চলে আসবে। তাহলে ভি স্কোয়ার, আর এটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2u80 প্লাস হচ্ছে টি স্কোয়ার। এখন একটু ফোকাস করো ভাইয়া। ও সরি, আমার এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে এ টি হোল স্কোয়ার বা এ স্কোয়ার টি স্কোয়ার, এ স্কোয়ার টি স্কোয়ার। এখন একটু ফোকাস করো, আমাকে লাগবে ইউ স্কোয়ার, বাম পাশে লাগবে ভাইয়া ভি স্কোয়ার আসছে, লাগবে ইউ স্কোয়ার আসছে, লাগবে 2a, এর সাথে এস লাগবে, আমাকে 2a লাগবে। দেখো এইখানে লাগবে আমাদের 2a আর এস লাগবে, জাস্ট এইখানে 2a লাগবে। আমি এখান থেকে ভাইয়া সুন্দর মতো করে 2a কমন নেব, কমন নিলে 2a চলে আসবে। তো 2a যদি কমন না মানে ভাগ দাও, এইটাকে যদি 2a দ্বারা ভাগ দাও, তাহলে 2a ক্যান্সেল থাকতেছে ইউটি প্লাস, এটাকে যদি তুমি 2a দ্বারা ভাগ দাও, এটাকে যদি এই যে এ স্কোয়ার, আমি জাস্ট এখানে একটু নিচে দেখাই, এ স্কোয়ার টি স্কোয়ারটাকে যদি 2a দ্বারা ভাগ দাও, তাহলে এই একটা এ, নিচের এ, উপরে এ ক্যান্সেল, তাহলে থাকবে কি উপরে এ টি স্কোয়ার আর 2টা ভাগ অবস্থায় আছে, এটাকে আমি সামনে লিখতে পারি হাফ আকারে লিখলাম। এইবার দেখো ইউ স্কোয়ার প্লাস 2a, এইটার সমান একটা সূত্র আছে আমাদের, একটু আগে প্রমাণ করে আসছি ওই সূত্র, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ ডি স্কোয়ার। তো এইটার সমান আমি বলতে পারি এস, সূত্র আমাদের প্রতিপাদিত বা প্রমাণিত হয়ে গেছে। দেখো প্রমাণিত হয়েছে। আই হোপ এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার। এই প্রমাণটা ক্লিয়ার কিনা বলো তো? এটা বুঝছো কিনা বলো, যদি না বুঝে থাকো আমি আরেকবার এটাকে বুঝাই দেবো, সমস্যা নেই। তোমরা একটু সামনে একটু কথা লিখে দিবা, যে ধরি একটা গাড়ি ইউ আদি বেগে এই সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করার পর ভি বেগ প্রাপ্ত হয়েছে, এরপর এটা গতির প্রথম সূত্র হতে এভাবে লিখে দিব। তো কমেন্ট করো। এর পরের ক্লাস, সো আই হোপ আমাদের এটা ক্লিয়ার হয়েছে। সো আমি একটা জাস্ট ম্যাথ করাবো, ওই করাইলে আমাদের শেষ, পার্ট 1 শেষ। আমি পার্ট 1-এ এইটা করেছিলাম প্লাস একটা ম্যাথ করেছিলাম, সো এখন একটু ম্যাথ করে আমাদের ক্লাসটা শেষ করে দেবো আজকে এখানে।
ধরো একটা গাড়ি আমাদের 30 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে, করার পর 3 সেকেন্ড পর গাড়িটার বেগ হয়েছে 45 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে বলতেছে যে গাড়িটার ত্বরণ কত। এটা কিন্তু আমি পার্ট 1-এ পড়াইছিলাম, যে এই ম্যাথ করাইছিলাম। এরপর আমি টি-তম সেকেন্ডের সূত্র প্রতিপাদন করে দিয়েছি পার্ট 2-তে, এবং ওই রিলেটেড একটা ম্যাথ করে এই চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছিলাম। সো যেহেতু ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আমি আবার এই জন্য করে দিয়েছি তোমাদের এটা। সো আমরা ওই বস্তুটার ত্বরণ নির্ণয় করতে যাব, বা গাড়িটার ত্বরণ নির্ণয় করব। একটু আগে শিখে আসছি যে ত্বরণ নির্ণয়ের ফর্মুলা A=v - u / t। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো এখানে শেষ বেগের মান কত দেখো তো। একটা গাড়ি 30 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, যাত্রা শুরুর মুহূর্তের বেগটাকে বলা হয় আদিবেগ, ওইটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ওর মান হচ্ছে ভাইয়া 30 মিটার পার সেকেন্ড। কত সময় চলছে? 3 সেকেন্ড। তো একটা নির্দিষ্ট সময় পার করার পর যে বেগটা পায়, ওইটা যে বেগটা প্রাপ্ত হয় ওইটাকে বলা হয় শেষ বেগ। তো 3 সেকেন্ড পর 45 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের শেষ বেগ 45 মিটার পার সেকেন্ড। যেহেতু একটা নির্দিষ্ট সময় পর 3 সেকেন্ড পর বেগ প্রাপ্ত হয়েছে, আমি বলছি যে একটা নির্দিষ্ট সময় পর যে বেগ প্রাপ্ত হয় ওইটাকে বলা হয় শেষ বেগ। যেহেতু 3 সেকেন্ড পর প্রাপ্ত হয়েছে একটা সময়ের পর, অবশ্যই এটা শেষ বেগ। তাহলে আমরা এখন মানগুলো বসে দিই। 45 - 30 / t এর ভ্যালু হচ্ছে 3। আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে 15/3 = 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি মিটার সেকেন্ড ইনভার্স 2 অথবা মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে পারো। এইটা হচ্ছে আমাদের সেই ত্বরণের আনসার বা ত্বরণের পরিমাণ। সো আই হোপ এইটা আমাদের কাছে ক্লিয়ার। ডাউন স্যার। ওকে, তাহলে আজকে আমি ক্লাসটা এখানে শেষ করে দেই, কারণ এতটুকুই আমি পার্ট 1-এ পড়াইছিলাম। যেহেতু ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো, এই জন্য আবার এই ক্লাসটা তোমাদের রিকভারি করে দেওয়া হলো, রিপিট করা হলো এই ক্লাসটা। এতটুকুই আমি পড়াইছিলাম ওই আমার প্রিভিয়াস ক্লাসে। ওকে, ভালো থাকো, পড়াশোনা করো, সেমিস্টার ফাইনাল ভালোভাবে দাও। দেখা হবে নেক্সট সেমিস্টারে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।